নমস্কার, চলে এলাম আপনাদের ভালো লাগার অনুষ্ঠান অঙ্গনার অঙ্গনের আরও একটি পর্ব নিয়ে। নৃত্য হচ্ছে মুখ ও নির্বাকের ভাষা, যে ভাষায় আমরা বিভিন্ন ভঙ্গিমা এবং এক্সপ্রেশনের মধ্য দিয়ে তাল, লয়, ছন্দ সমস্ত কিছুকে একত্রিত করে একে অপরের সাথে ভাব বিনিময় করি। আর যারা এই নৃত্যকে অবলম্বন করে বলতে পারি প্রায় জীবনের বেশিরভাগ সময়টাকে কাটিয়ে দিচ্ছেন, তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের রাজ্যের নৃত্যশিল্পী শাশ্বতী দেবদত্ত। যদিও শুধুমাত্র নৃত্যশিল্পী বললে কিন্তু কথাটা ঠিক হবে না, কেননা তিনি কিন্তু নানা ধরনের বিষয়ের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। যেমন আমরা আবৃত্তির জগতে তাকে দেখতে পেয়েছি, বিভিন্ন লেখালেখির কাজে নিজেকে যুক্ত রেখেছেন এবং সর্বোপরি এই দূরদর্শন কেন্দ্রেও কিন্তু বহুদিন তিনি সঞ্চালনার কাজে নিজেকে যুক্ত রেখেছেন। আজকে আমরা গল্পে, আড্ডায়, কথায় দিদির সাথে থাকব এবং জেনে নেব নাচ সম্পর্কেও বিভিন্ন তথ্য। দিদি নমস্কার, স্বাগত তোমাকে। কি বলবো, মানে এটা তো তোমার নিজেরই ঘর আমরা বলতে পারি। বহুদিন বহু বছর তুমি এখানে কাজ করেছো, এখন মানে পুরোটা সময় প্রায় বলতে পারি তুমি নাচ নিয়ে কাটাচ্ছ। সব কিছু কিন্তু আজকে শুনবো, অনেক গল্প করব, অনেক আড্ডা দেব, কিন্তু শুরুতেই শুনবো তোমার ছোটবেলাকার কিছু কথা। ছোটবেলাটা খুব আনন্দে কাটিয়েছি। দেখো, আমাদের সময় তো সেই নিউক্লিয়ার ফ্যামিলি ছিল না, জয়েন্ট ফ্যামিলি ছিল, 4 বোন ছিল, আশেপাশে বাড়ির সমস্ত সবাই মিলে খুব একত্রে খুব মজা করে কাটিয়েছি, হই হই করে কাটিয়েছি। খেলাধুলো, ঘরে থাকা খুব একটা হতো না। আমি খুব ডান পিটে ছিলাম, বিকেল হলে ছুটে চলে যেতাম, কোথায় খেলার জায়গা আছে ওই দিকে চলে যেতাম। আর ছোটবেলায় যেহেতু আমি আজকে নৃত্যশিল্পী হিসেবে এখানে আছি, আমাকে ডেকেছো তোমরা, তো বলবো আমার সাংস্কৃতিক সেই জগৎটা শুরু হয়েছিল। আমি শুরু করেছিলাম নাচ দিয়ে না, গান দিয়ে। আমার মা, তাহলে তোমার আরো একটা পরিচয় রয়েছে, তুমি গানের সাথেও নিবিড়ভাবে যুক্ত। সেটা নিয়ে আমি বেশি এগোতে পারিনি। আচ্ছা, তবে আমি শুরু করেছিলাম, আমি অশ্বিনী বিশ্বাস স্যারের কাছে আমার গান শুরু করেছিলাম, মা ভর্তি করে দিয়েছিল। তো কিছুদিন শেখার পরে আমি চলে এসেছিলাম সমীর দাস স্যারের কাছে সুরঝন্যায়। আমি বেশ কিছুদিন গান করেছিলাম, কিন্তু ওই যে মনটা নাচের, ছোটবেলার থেকেই নাচের দিকে ছিল। কিছুদিন গান শেখার পরই মার কাছে বায়না করতে শুরু করলাম, মায়ের কাছে, যে মা আমাকে নাচে ভর্তি করিয়ে দাও, নাচে ভর্তি করিয়ে দাও। শুধু নাচ কথাটা জানতাম, এটার যে অনেকগুলো ভাগ আছে, সেই ভরতনাট্যম, কত্থক, ওইসব ব্যাপার কিছু জানতাম না, যে নাচ শিখবো। তো ঠিক আছে, মাও বিশেষ কিছু জানতো না, কারণ তখনকার সময় এত সবার খুব একটা জ্ঞানের পরিধি সব একটা এরকম ছিল না। তো মা আমাকে নিয়ে গেছিলেন মিউজিক কলেজে। তো মিউজিকের এখানে মজার ব্যাপার আছে, মিউজিক কলেজে তখন মাত্র ভরতনাট্যম জাস্ট স্টার্ট হয়েছে, মানে জাস্ট আমাদের দিদিমণি, আমার যিনি গুরু ডক্টর পদ্মিনী চক্রবর্তী, উনি সেই বছরই ভরতনাট্যম শুরু করেছেন। তো আমি মিউজিক কলেজে ঢুকে ভাবছি আমি কোন দিকে যাব, ডান দিকে যাব না বাঁ দিকে যাব। তো বোধহয় ভগবান চাইছিলেন আমি বাঁ দিকে যাই। বাঁ দিকে ছিল ভরতনাট্যমের ক্লাস, আর ডান দিকে ছিল কত্থকের ক্লাস। যদি সেদিন আমি ডান দিকে যেতাম, সেদিন আমি হয়তো কত্থক নৃত্যশিল্পী হতাম। আমি গিয়েছিলাম বাঁ দিকে, যাওয়ার পরে দেখি ওইখানে ভরতনাট্যম, তখন আলাদা ক্লাসও ছিল না, হলের মধ্যে ক্লাস হতো। তুমিও ছিলে, আমার জুনিয়র হিসেবে তুমি পেয়েছি তোমাকে। তো সেই আমি যখন গেলাম তখন দিদিমণিকে পেলাম। আমি ছিলাম ভরতনাট্যমের ত্রিপুরা রাজ্যের প্রথম ব্যাচের ছাত্রী, আমাদের দিয়ে শুরু হয়েছিল, আমরা 4-5 জন ছিলাম। তো এই শুরু করলাম ভরতনাট্যম নাচ। তখন আমি জানতামও না ভরতনাট্যম কি, কত্থক কি, শুধু জানতাম আমি নাচ শিখতে এসেছি। তারপর আস্তে আস্তে জানলাম আমি ভরতনাট্যম নাচ শিখছি আমি। তারপর যেটা নিয়ে আস্তে আস্তে এটা নিয়ে এগোতে থাকলাম। তখন তোমার বয়স কত ছিল দিদি? আমি ভর্তি হয়েছিলাম 6 পর্যন্ত গানই শিখেছিলাম। ক্লাস 6-এ গিয়ে আমি নাচ শুরু হয়েছে। তখন স্যারের কাছে গেছিলাম, স্যার আমি আর গান শিখবো না। বলে কেন?
বলে স্যার আমি এখন আমার আর গান শিখতে আর ভালো লাগছে না, আমি এখন নাচই শিখবো। তো স্যার অনেকবার বলেছিলাম নাচ গানটা ছাড়িস না পাশাপাশি। তবে যদিও এই যে যতটুকু শিখেছি গান, আমার কিন্তু এটা আমার জীবনে খুব কাজে লেগেছে, নাচের জন্য খুব কাজে লেগেছে। কেননা আমি যখন এখন তো অ্যাকচুয়ালি মোবাইল বেরিয়ে গেছে, তোমার ধরো গান বাজানো হচ্ছে, ক্যাসেট, আমরা ক্যাসেট, আগে ছিল অডিও ক্যাসেট, এগুলো পেয়েছি। কিন্তু তারও আগে আমি তো অনেক দিন ধরে নাচ করাচ্ছি, তো তারও আগে আমি নিজে গান গেয়ে গেয়ে ক্লাস করাতাম। বাহ। তখন কিন্তু আমার কাছে ক্যাসেটও ছিল না, টেপ রেকর্ডারও ছিল না, তখন আমার লাইভ আমি নিজে, এমন কিছু পরীক্ষাও হতো আমি নিজে গান গেয়ে গিয়ে পরীক্ষা নিতাম। মানে যখন এক্সামিনাররা আসতো আর কি, আমি গান করছি, বাচ্চারা নাচছে। তারপরে আস্তে আস্তে জানলাম যে না, আমার অত গান গেয়ে তো মানে আমি পারবো না, যে তখন জানলাম হ্যাঁ আর এই অডিও ক্যাসেটে তো এটা করানো যায়। তো ওইভাবে আস্তে আস্তে নিজের বুদ্ধিটা ইয়ে করলাম যে না ঠিক আছে এখন ওইভাবে করাবো। দিদি মানে সেই সময়কার তুমি যখন অডিও ক্যাসেটের কথা বললে মনে পড়ে গেল, সেই হয়তো বা কখনো এমন হতো মানে গানটা বাজছে, হয়তো আস্তে আস্তে রিলগুলো অনেক সময় জড়িয়ে যেত, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল, বলো তখন কি করব সেটাকেই ঠিক করা হবে, যন্ত্র। অথচ দেখো আমাদের ছোটবেলায় কিন্তু, এখন সব হয়ে গেছে ক্যাসেট বেস, ভালো ধরো এখন তো ক্যাসেট বেস বলতে পারবো না, ডিস্ক বেস বলতে পারবো না, এখন সব মোবাইল বেসড হয়ে গেছে, প্যান ড্রাইভ। তো আমাদের সময় কিন্তু এসব ছিল না। আমাদের স্কুলে যখন করতাম, আমার যখন সহপাঠীরা সব ওরা গান করতো, আমরা স্টেজে নাচ করতাম। এমনকি আমরা যখন আমার দিদিমণির সঙ্গে যতগুলো নৃত্যনাট্য আমরা করেছি সব কিন্তু লাইভ ছিল, সেখানে সানুদি, শুভ্রাদি সবাই, ওরা গান, স্যার ছিলেন, ওরা গান করতো আর সব লাইভ সব হতো। মানে এটা একদম তোমার কথাগুলো বলছো আর মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা। তারপরে এমন কি শুধু এটা না, ধরো দিদিমণির পরেও যখন আমার এক নিজস্ব একটা সংস্থা ছিল সোহিনী, সেটার মধ্যে আমরা কাজ করতাম, নেতা গোস্বামী, অভিজিৎ সেন, আমাদের একটা নিজস্ব সংস্থা ছিল। সেখানেও আমরা কিন্তু, সেটা অনেক পরবর্তীকালের কথা, ধরো এটা 1994, 97 এরকম কথা, তখনও এটা আমরা লাইভ করেছি। দিদি এই যে কথাগুলো বলছো, মানে এই যে নাচের ধরন অনেকটাই এখন পাল্টে গেছে। মানে আমরা যেভাবে দেখতাম, ধরো রবীন্দ্র নৃত্যের কথাই যদি বলি, কস্টিউমের একটা ব্যাপার থাকতো, যেখানে মানে দাঁড়ালেই মনে হতো, বুঝতে পারা যেত যে সে রবীন্দ্র নৃত্য করবে, কিংবা কস্টিউমের একটা বিশাল ব্যাপার কিন্তু রয়েছে। তো এখন কিন্তু এই বিষয়গুলো অনেকটাই পাল্টে গেছে, বা নাচের ধরনটাও অনেকটা পাল্টে গেছে। তো সেই বিষয়টাকে তুমি কিভাবে নিচ্ছ, এই যে পরিবর্তন, সেটাকে? এই পরিবর্তন, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কিন্তু এখনো সেই জায়গাতেই আছি। তুমি যদি এখন ধরো আমাকে বলো একটা রবীন্দ্র নৃত্যের কোরিওগ্রাফি করতে, বা তার পোশাক নিয়ে তুমি যদি আমার গ্রুপের কোরিওগ্রাফি, তুমি দেখবে আমি সেই ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমার স্টুডেন্টরা সেই শাড়ি পরছে আর উত্তরীয় দিচ্ছে, বাটিকের, হ্যাঁ, তারপরে শান্তিনিকেতনের সেই একটা খোপা যে করে পেছনে, তারপরে সেই বট ফুলের মধ্যে সেই কুড়ি দিয়ে ফুল লাগিয়ে, আমি ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি এখনো। আমি এখান থেকে সরে আসতে পারিনি। কিন্তু এখন যুগের সঙ্গে কি বলবো, মানে আমার মনে হয় এটা জানার অভাব আছে। আমার মনে হয় কিছু ওয়ার্কশপের দরকার আছে, যে এটা জানা, এটা বোঝা। রবীন্দ্রনাথকে বুঝেও এখন নাচ করছে না কেউ, যে গানটা আমি ভালো করে অনুভব করব, ভালো করে এটা অনুভূতিতে নিয়ে রবীন্দ্র নৃত্য করতে হয়। কিন্তু অনুভূতির থেকে আগে গানটাকে বুঝবো, তারপর সেটা আমি নাচের মাধ্যমে, যেটা আমাদের বলে ভরতনাট্যমে যেটা ভাব রস তাল, যেটা থেকে ভরতনাট্যম এসছে। তো রবীন্দ্র নৃত্য যখন আমি করতে যাব, আমার প্রথমে উপলব্ধি করতে হবে তার মধ্যে ভাব, তাল তো সব কিছুতেই থাকবে, সবটা নিয়ে আমাকে রবীন্দ্র নৃত্য করতে হবে। কিন্তু সঙ্গীত কস্টিউম যেটা বলছে, এখন প্রাচুর্য এসে গেছে। আমার কত টাকার গয়না আছে, কে কত গর্জিয়াস গয়না করতে পারবে, কি করে, মানে এটা একদম মানে কে কাকে কতটা দেখাতে পারবে, দেখানোপনাটা এসে গেছে। পিওরিটির থেকে আমরা সরে আসছি। এখন পিওরিটির থেকে সরে আসতে গেলে, এটা যদি আমরা না আসতে চাই, তার জন্য আমাদেরও বোধহয় কিছুটা দায়বদ্ধতা থেকে যাচ্ছে, যে পরবর্তী প্রজন্মকে আমরা কিভাবে বলবো যে তোমরা অ্যাটলিস্ট সব কিছু, তো নাচের তো অনেকগুলো বিভাগ আছে, তোমরা ওয়েস্টার্ন করছো, আজকে রবীন্দ্র নৃত্য করছো, নজরুল করছো, ক্রিয়েটিভ করছো, ঠিক আছে, তোমরা যখন ক্রিয়েটিভ করবে তোমরা করো, নিজের পছন্দ মতো কিছু করো। কিন্তু রবীন্দ্রনাথে দেখবে, যেমন আমাদের মাঝখানে গানের ব্যাপারে বলছি, কপিরাইট উঠে গেছিল,
আমি একটা গান শুনেছিলাম, খুব সম্ভবত লোপামুদ্রার আনন্দধারা, চট করে কানে লেগে গেছিল, এ কি সুর শুনছি। তো ওই ব্যাপারটা আর কি, যে আমরা কিন্তু রবীন্দ্রনাথকে ওই জায়গাটার থেকে কোনোভাবেই আমরা দেখতে পারি না, যে ওইখান থেকে ওই সুর, ওই ছন্দ, ওই যে নাচের ওই স্টাইল, ওইটার থেকে আমরা সরে আসতে পারি না, পারবো না। এখন নতুন প্রজন্ম কিভাবে ভাববে বা ওদের কি আমরা পারবো সেই জায়গাটা থেকে সরিয়ে আনতে, সেটা নিয়ে আমিও দ্বিধাতে আছি। তবে আমার মতো করে হয়তো আমি কিছুটা চেষ্টা করব, এটাই আমি বলতে পারি। সেই দিদি, কস্টিউমের কথা যখন উঠলো তখন একটা প্রশ্ন আমার মনে এলো যে কস্টিউমের ব্যাপারটা কিন্তু অনেকেই রয়েছেন বিভিন্ন, বা আমরা যদি একটু সাইডে যাই, একটু গ্রামের সাইডেও যাই, কিংবা এখানেও শহরেও বলবো, আর্থিক বিষয়টা কিন্তু এটার সাথে একটু অনেকটাই যুক্ত। অনেকেই রয়েছেন হয়তো এতটা কস্টিউমে এত কিছু আমাকে এফোর্ড করতে হবে এই ভেবে কিন্তু অনেকে একটু পিছিয়ে আসেন যে আমি কিভাবে। তো তুমি তো অনেক দিন ধরে মানে নাচের সাথে যুক্ত বা করাচ্ছ, তোমার কি মনে হয় যে স্বল্প খরচে কিভাবে একটা নাচের কস্টিউমকে কিভাবে করা যায়? তুমি আমার একদম মনের মতো একটা প্রশ্ন করেছো, কারণ এটা নিয়ে আমি সবচেয়ে বেশি বোধহয় ভুগছি। কারণ আমি যে জায়গাটাতে আমার স্কুল, এখানে একটা বলতে পারো একটা বস্তির জায়গা, এখানে একটা বড় বস্তি আছে। আমি বেশ কিছুদিন ধরে অনুভব করছিলাম যে অনেক ট্যালেন্টেড বাচ্চা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ওদের মানে এমনকি অনেকে ভয়ে আসছে না। হ্যাঁ, ভয়ে আসছে না যে আমরা কি করে নাচ শিখবো আমাদের। আমি প্রথম বুঝতে পারিনি ব্যাপারটা, যখন থেকে আমি বুঝতে পারলাম বা কোনোভাবে আমার কয়েকজনের সঙ্গে কথাবার্তা হলো, যোগাযোগ, না আমরা কি করে নাচ করব, আমাদের তো এত পয়সা নেই। তো আমি বলছি ঠিক আছে, পয়সা নেই, তোমরা আসো, ঠিক আছে আমি পয়সা নেব না। নাচ মানেই ভাবনা যে একটা বিশাল খরচের একটা ব্যাপার না, ওরা একটা বলছে আমরা ফি দিতে পারবো না। ঠিক আছে ম্যাম, আপনি তো ফি নেবেন না, ঠিক আছে। তারপরে যে আমাদের গয়না কিনতে হবে, গাটি মানে ওইসব কিনতে হবে, ড্রেস কিনতে হবে, জুয়েলারি কিনতে হবে, তো ওইগুলো আমরা কি করে ম্যানেজ করব। তো ওইটা আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিল। তো তখন থেকে ভাবতে শুরু করলাম যে আমি কি করে এটাকে ওভারকাম করব। পার্সোনালি এটা নিয়ে আমি চেষ্টা শুরু করলাম। এবং তোমাকে বলতে পারি, আমার স্কুলে যদি কোনো বাচ্চা যায়, কোনো স্টুডেন্ট যায় নাচ শিখতে, হ্যাঁ যাদের পয়সা নেই তাদের থেকে ফি নেই না, সেটা হচ্ছে আলাদা কথা, সেটা নিয়ে শেষ না, এটা শেষ কথা না। ধরো আমি একটা অনুষ্ঠান করছি, সেটার মধ্যে 3টে বাচ্চা আছে যার সেটা এফোর্ড করার ক্ষমতা আছে, কিন্তু 3টে বাচ্চা নেই, সেই ক্ষেত্রে আমি অনুষ্ঠানটা কি করে পরিচালনা করব? আমি তো বলতে পারবো না ওই দোকানে আমি রেডি আছে, তুমি এটা কিনে নিয়ে আসো। আর 3টে বাচ্চাকে আমি বলে দেবো তোমরা রেডি করে নাও, ওই 3টে বাচ্চাকে আমি কি বলবো তোমরা কি করে রেডি করবে? তখন আমি একটা ড্রেস ব্যাংক শুরু করলাম। তো সেটাও আমার গার্জিয়ান আমাকে হেল্প করছে। যত পুরনো অনেকে আমরা হয় কি ভালো ভালো কাপড়, নতুন কাপড় হয়তো এটা পরছি না, এটা বাসনওয়ালাকে দিয়েছি, তো আমি বলছি না ভালো ভালো এই কাপড় আমাকে একটু দেখাবেন। তো ওরা আমাকে এরকম সমস্ত কাপড়, ওরা ওদের যেটা ওরা অনেকদিন পরার পরে আর পরবে না, হয়তো এটা ফ্রেশ আছে, ভালো আছে, এরকম নানা ধরনের বেনারসি সেলের মার্কেট আছে যেখানে 100-150 টাকা দিয়ে তোমার ইয়ে পাওয়া যায়, ফাটা কাপড় পাওয়া যায়, ওইসব নিয়ে আমি ড্রেস ব্যাংক স্টার্ট করে দিলাম। আচ্ছা, বাহ। এখন আর আমার এখানে শুধু এটা না, জুয়েলারি মেকিং আমরা নিজেরা করছি, সব কিছু করে আমাদের একটা ড্রেস ব্যাংক থাকছে, সেখান থেকে জুয়েলারি যাচ্ছে, ড্রেস যাচ্ছে, আবার বাচ্চারা অনুষ্ঠান করে আবার ফেরত দিয়ে যাচ্ছে। সার্কুলেশন চলছে। তো এই সার্কুলেশনে কি হচ্ছে, আর ড্রেসটা যে আমি নিজেও পয়সা খরচা করছি না, আমি কিন্তু দোকানে গিয়ে কাপড়টা কিনে আনছি না, আমি আমার নিজেরও প্রচুর কাপড় থাকে যেটা শাড়ি থেকে যায়, যেটা আমি হয়তো পরবো না, বাস ওইটা কেটে আমার এবারের ড্রেসটা হয়ে গেল। কিছুদিন আগে আমি একটা করিয়েছি, জাস্ট আমি 2টো শাড়ি কেটে আমার ড্রেসটা হয়ে গেছে। তো এটা নিয়ে একটু মানে ভাবতে হয় যে কি করে কস্টিউমটা তৈরি করব। হ্যাঁ, তো এটা সত্যি মানে আমি বলছি যে ভীষণ সুন্দর একটা ভাবনা তোমার, যেটা একটা মানে একটা ভাইটাল ইস্যু আমরা বলতে পারি যে নাচের ক্ষেত্রে এই ভাবনাটা। এবং আমাকে অনেকে বলছে যে আমি তো পারবো না। এখন তুমি বিশ্বাস করবে না, এই ছোট্ট মানে একটা জিনিসের জন্য হয়তো বা তার অনেকটা কোয়ালিটি রয়েছে, কিন্তু সে হয়তো পারছে না, মানে কি সাংঘাতিকভাবে সত্যি কথাটা। এখন আমাকে যেই মেয়েটি অ্যাসিস্ট করছে, খুব বেশি মানে একদম পুরোটাই মানে আমি হয়তো ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি ওর উপরে। ও আমার কাছে যে রান্না করতো, ওর মেয়ে। তো ও একদিন বললো এসে, আমি বলছি তোমার মেয়ে আছে? বলছে হ্যাঁ আমার মেয়ে আছে, নাচ টাচ করে। আমার নিজস্ব ইন্টারেস্টেই বলি, বলছে হ্যাঁ একটু লজ্জা পায় আসতে। আমি বলছি আসতে বলবে, কিচ্ছু লজ্জার কিছু নেই, আমার কাছে আসতে বলবে। ম্যাম আমি তো এইসব খরচা টরচা লাগবে না, খরচা টরচা কিছু লাগবে না, তুমি নিয়ে এসো। তো
এই মেয়েটা 2 বছরের মধ্যে এমনভাবে নিজেকে তৈরি করে ফেললো, এমনকি এখন যারা আমাকে বিশারদ দিচ্ছে, মেয়েটার মধ্যে এতটা ট্যালেন্ট ছিল আমি প্রথমে বুঝতে পারিনি। যারা যে স্টুডেন্টরা বিশারদ দিচ্ছে ওদের সঙ্গেও তাল মিলিয়ে করছে, আমি নিজেই মাঝে মধ্যে মানে অবাক হয়ে যায়। এবং এখন ও ক্লাস চালায় আমার, এমন বেশ কয়েকজন আছে, আরেকটা ছেলেও আছে যার বাবা এরকম এরকম ডিউটির কাজ করে। তো ওরা আমাকে মানে আমার বেশিরভাগ স্টুডেন্টই এখন বলতে পারো মানে ওই জায়গাটার আর কি, মানে আর ও এই যে তুমিও যে বলো না, অনেকে বলে না মানে জহুরিটা ঠিক চিনে নেয়, তোমার মানে সেই ব্যাপার তুমি হয়তো বুঝেছিলে যে তার মধ্যে সেই প্রতিভাটা রয়েছে। এমন অনেক হয়তো প্রতিভা রয়েছে। দিদি একটু নাচের প্রসঙ্গে একটু একটা বলি যে নবরসের ব্যাপারটা, আমি তোমাকে এর আগেই বলছিলাম অফ স্ক্রিনে যে এই যে নবরস, এই নবরস নিয়েই তো আমাদের মানে প্রত্যেকটা নাচই আমরা বলতে পারি। তো এক দুটো রস কি একটু কিছু দেখানো যেতে পারে দিদি? দেখো, রস ছাড়া তো নাচ হয় না, কারণ আমাদের যখন আমরা প্রথম বাচ্চাদের করাই ফার্স্ট আমরা শেখাই মুদ্রা, হ্যাঁ, আলপদ্দা কাটাকামক্ষম, এই মুদ্রাগুলো শেখাই, কারণ এটা ছাড়া আমার নাচের সৌন্দর্যটাই তৈরি হবে না। তারপর আসে আই মুভমেন্ট, যে হাতটা যেদিকে যাচ্ছে তোমার আইটা সেদিকে যেতে হবে, আই মুভমেন্টের পরেই আসবে তোমার যে তোমার ফেসিয়াল কি, তুমি কি করে হেসে দাঁড়াবে। ধরো যখন আমার নৃত্য, আমাদের আছে নৃত্য নাট্য, তো নৃত্য হচ্ছে তোমার নৃত্য প্রথম যেটা সেটা অভিনয় বর্জিত। তো তুমি যখন নর্মাল একটা স্টেপ করবে তো সেটার মধ্যে তোমার জাস্ট স্মাইলিং ফেস, কিছু দরকার নেই, তুমি জাস্ট একটা স্টেপ করলে হাতের মুদ্রা দিয়ে, ওকে। কিন্তু যেই মুহূর্তে এরপরেই আমরা নৃত্যতে আসবো যেখানে অভিনয় আছে, তো তখনই আমার কিন্তু 9টা রসের প্রয়োগ করতে হবে। তোমাকে আমি বলি এখন তো নৃত্যনাট্য নিয়ে খুব কাজ কম হচ্ছে, আমি যেটা নিয়ে মানে শুরু করব এর মধ্যে, এতদিন তো একটু সংসার নিয়ে এখন একটু ফ্রি হচ্ছি আস্তে আস্তে, তো নৃত্যনাট্য নিয়ে অলরেডি কিছু কাজ করছি। রবীন্দ্রনাথ হচ্ছে আমার, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমার প্রাণের ঠাকুর, মানে ওনাকে নিয়ে আমার সমস্ত ভাবনা চিন্তা। তো নৃত্যনাট্যর মধ্যে যখন কাজ করি বা করব বা করছি সবাইকে নিয়ে, তখন প্রথমেই দেখো এটা নিয়ে করতে গেলে যেটা ভাবতে হবে সেই নবরস। দেখো চিত্রাঙ্গদাতে অর্জুন যখন গুরু 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 ঘনমেঘে গরজে অর্জুনের চিত্রাঙ্গদার ধাক্কা লাগলো অর্জুনের পায়ে, তখন অর্জুন বলল রৌদ্ররস, অহো কি দুঃসহ স্পর্ধা, আমি একটু চশমাটা খুলে নিচ্ছি, অহো কি দুঃসহ স্পর্ধা, এখানে কি আসলো? রৌদ্ররস। অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয়, অহো কি দুঃসহ স্পর্ধা। সঙ্গে সঙ্গে যেটা আমি এখন বলতে চাইছি তোমাকে, এখানে যে চিত্রাঙ্গদা বলছে অর্জুন তুমি অর্জুন, এখানে কিন্তু রসটা আসবে বিস্ময়। আমি অনেক সময় বাচ্চারা যখন বোঝে না, আমি বলছি তুই দরজা খুলে দেখলি ওরা যে ভাষাটা বুঝবে আর কি, তোর দরজার সামনে শাহরুখ খান দাঁড়িয়ে আছে, তখন তো চোখের এক্সপ্রেশনটা কি হবে? ও তো আর অর্জুন বুঝবে না, অবাক হয়ে যাও, ও অবাক হয়ে যাও, ও শাহরুখ খান কথাটা বুঝতে পারবে। তো ওদের ওই ভাষাটাই বোঝাই, বলে হ্যাঁ ম্যাম ঠিকই তো। আমি তখন তুই কি বলবি? অবাক, অর্জুন তুমি অর্জুন, এই বললো চিত্রাঙ্গদা। পর মুহূর্তে অর্জুন বলল হা 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 হা, বালকের দল মার কোলে যাও চলে নাই ভয়, অহো কি অদ্ভুত কৌতুক, মানে ব্যঙ্গ, অদ্ভুত কৌতুক। এইবার চিত্রাঙ্গদা যে অর্জুনটা বললো, এই তফাৎটা বুঝতে হবে। এইবার কিন্তু চিত্রাঙ্গদা বলল, তখন ছিল অবাক বিস্ময়, এইবার কিন্তু বলবো অর্জুন তুমি অর্জুন, এইবার করুণ রস চলে আসলো। অর্জুন তুমি অর্জুনের মধ্যে কিন্তু এই বিভেদটা বুঝতে হবে, এইটা যদি না বুঝো তাহলে কিন্তু তুমি নৃত্যনাট্য করাতে পারবে না। সেই জন্যই তোমার কাছে মানে প্রশ্নটা করা যে নাচে এই রসের ব্যবহারটা কিন্তু ভীষণভাবে জরুরি। নাচ নিয়ে অনেক কথা শুনছি দিদি, ভীষণ মানে আপ্লুত হয়ে তোমার কথাগুলো শুনছিলাম। এবার একটা বিষয় জানার, যে তোমার এত বছর ধরে তুমি নাচ গান আবৃত্তিও তুমি করছো সমস্ত কিছুই, তো সেই ক্ষেত্রে সংসার সামলাচ্ছ একদিকে, সমস্ত কিছু সামলে, তো তোমার কি কখনো এই ধরনের কোনো কিছু বাধা এসছে, বা তোমার যেভাবে তুমি নিজেকে গড়তে চাও সেই ক্ষেত্রে তোমার ব্যক্তিগত কিছু কথা শুনবো এবারে? প্রতিকূলতা তো ছিল, আমি বলতে পারবো প্রত্যেকটা মেয়ের জীবনেই প্রতিকূলতা থাকে, সাংঘাতিকভাবেই থাকে।
আমারও ছিল। আমি আমার এডুকেশানটাকে মানে আমি যখন জব পেয়েছিলাম তখন আমি জব ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম বলতে গেলে। আমি বিয়ের আগে আমি জবটা পাইনি, আমি বিয়ের পরে পেয়েছিলাম। তো তখন আমি ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে আমি ভেবেছিলাম যে না, আমি নাচ নিয়েই আমি যতটা পারবো কাজ করব, কারণ ছেলেকে ফেলে, তখন আমার ছেলে হয়েছিল, মেয়ে পরে হয়েছে। মানে ছেড়ে দেওয়াটা কি নাচের জন্যই নাকি না না, সংসারের সেটা জন্য? সংসারের জন্য। আচ্ছা। তখন আমার ছেলে কোলে এসে গেছে, তো আমি ভাবলাম না, ছেলেকে ফেলে আমি আর চাকরি করতে যাব না। তবে যেটা মেয়েদের একটা রোজগার, একটা ইনকাম দরকার প্রত্যেক মেয়ের, আর নাচটা তো আমার খুব ভালোবাসা। বিয়ের আগে আমার একটা স্কুল ছিল, তা আমি ভাবলাম এটা দিয়েই আমি চালিয়ে যাই। তখন বেশি কিছু চিন্তা করিনি, মানে নাচ তো ভালোবাসি, নাচ তো করছি, ঠিক আছে। তো নাচের স্কুলটাকে আমি কোনোভাবে আমি চালিয়ে গেলাম। সেটার মধ্যে অনেক প্রতিকূলতা ছিল, অনেকটাই। সেটা এটা তো এক কথায় বলা সম্ভব হবে না। খুব কষ্ট করেই তার মধ্যে আমার নিজস্ব কোনো জায়গা ছিল না। আমার যেটা ঘরের মধ্যে কোনো বাড়িতে কোনো ব্যবস্থা ছিল তা নেই। আমি প্রথম লেকচুমনিতে ভাড়া করে স্কুল করেছিলাম, তারপর আমি এসেছি বুদ্ধ মন্দিরে, প্রতিবার চেঞ্জ করেছি, স্টুডেন্ট মাইনাস হয়েছে। তারপর এসেছি রাধানগরে, তারপরে চলে আসলো কোভিড, আবার এসেছি বাড়িতে। এইভাবে প্রতিবারই আমার হয়তো কিছুটাই গিয়েছি, কিছুটা পিছিয়ে যেতে হয়েছে, যে কারণে আমি খুব বেশি স্টুডেন্ট আমি এখনো করে উঠতে পারিনি। প্রতিবারই আমার মানে যোগের জায়গায় পরিবর্তন। এখন আমার একটা স্টুডিও হয়েছে, যেখানে আমি এখন আমার স্টুডেন্টও আছে প্রচুর। যে বললাম, আমার সেই বাচ্চারা যারা নাচ, তুমি যেটা বললে, যাদের ক্ষমতা নেই তারা করতে চায়, এরকমও প্রচুর বাচ্চা আসছে। 50% স্টুডেন্ট ধরো ওরা এমনিতে শিখছে, আবার 50% পেড স্টুডেন্টও আছে। তো সেরকম নানা প্রতিকূলতার মধ্যে দিয়েই আমি নাচটাকে ধরে রেখেছি। তবে সবচেয়ে কষ্ট যেটা ছিল আমার 26 ইয়ার্সে, যখন আমি খুব পিকে ছিলাম একটা সময় নাচে, তারপর থেকে আমার পারফরমেন্সটা ছেড়ে দিতে হয়েছিল। আমি পারিনি পারফর্ম করতে, মানে হয়তো পরিবেশ পরিস্থিতি, আমি হ্যাঁ মঞ্চে উঠতে আমি আর পারিনি। খুব কষ্ট ছিল আমার ওই জায়গাটায়, আমার খুব এখনো আছে। আমি যখন পারতাম তারপর আমি সেটাকে ওভারকাম করেছি। আমার যখন 47 তখন আমি শুরু করলাম আমি আবার মঞ্চে উঠবো। অনেক লম্বা গ্যাপ, বিশাল গ্যাপের পরে, প্রায় 25 বছর পরে আমি আবার শুরু করলাম যে আমি মঞ্চে উঠবো। এবং আমি সেই মঞ্চে আমি একটা ড্যান্স ড্রামা করেছিলাম, আমি এনরোল করেছিলাম, আমার স্টুডেন্টদের সঙ্গে করেছিলাম। খুব বেশি। আচ্ছা দিদি, তুমি তো এটা বলছো যে এই গ্যাপটা, তুমি তো নাচের জন্য সেই বিষয়টা তোমার ছিল, কিন্তু তুমি সেই সময় আমি যতদূর জানি দূরদর্শনেও অনেক তুমি সঞ্চালনার কাজে বহু বছর যুক্ত ছিলাম। হ্যাঁ, তো সেই সময়টা তাহলে কিভাবে তুমি পার করেছো? আমি পার করেছি, তুমি ধরো তখন আমার শাশুড়ি আমার মা আমাকে হেল্প করতো, আমি ছেলেকে ওদের কাছে রেখে, মানে ওই সেই তাগিদ। আমি ধরো আমি বলেছিলাম তোমাকে, আমি গান দিয়ে শুরু করেছি, আর আমার বাবা খুব ভালো আবৃত্তি করতো। তো আবৃত্তির প্রতি আমার একটা ভীষণ নেশা ছিল। শুধু তাই না, আমি যদি বাড়িতে গিয়ে দেখি আমার সমস্ত প্রাইজ আবৃত্তির, আমার নাচের বেশি প্রাইজ নেই। আচ্ছা আচ্ছা। ডিবেটে আমি ইন্টার স্কুল কম্পিটিশনে আমি প্রচুর প্রাইজ এনেছি, ইন্টার স্কুল কম্পিটিশনে আবৃত্তিতে প্রাইজ এনেছি, ফার্স্ট হয়েছিলাম। আমার মনে আছে তখন খুব ভালো একজন আবৃত্তি করতো, সুদীপ্তা নামে একটা মেয়ে, একটু একটু মনে আছে। তো আমি যখন গেছিলাম বলছে, বাবা ও করছে, তুই আর সামনে দিয়ে যাস না, ওর সঙ্গে তুই পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো করে চলে এসেছি। মনে আছে একটু জায়গা ভুলেও গেছিলাম, প্রিয়তমাশু কবিতাটা এখনো মনে আছে, একটু নস্টালজিক হয়ে পড়ছি। তো ঠিক আছে, এই কবিতাটা আমরা কিন্তু সবশেষে একটু তোমার কাছ থেকে অল্প হলেও শুনে নেব, একটু শুনে। তো খুব মানে আমি যখন সুদীপ্তা সেকেন্ড, আমি ফার্স্ট, মানে আমরা একটু মানে বোকা হয়ে গেছিলাম যে আমি কি করে প্রথম হলাম। তো ওই যে কিছু ব্যাপার আছে, তো আবৃত্তির জায়গাটার থেকেই বোধহয় তখন আমার একটা ইচ্ছে তৈরি হয়েছিল, আমি দূরদর্শনে সঞ্চালনার, তখন ছিল এটা অ্যানাউন্সমেন্ট ছিল আমাদের, একটা লাইভ চলতো, নমস্কার দূরদর্শন কেন্দ্র আগরতলা, যেটা আমরা বসতাম, তখন অনুষ্ঠান শুরু হতো, যে আমরা এসে বসলে এটা লাইভ হতো। হ্যাঁ, তো সঞ্চালনায় আমি পরে আমি বেশিরভাগ অ্যানাউন্সটাই করতাম। আমাদের মানে মান্থলি একটা থাকতো, আমরা 2 দিন বা 3 দিন আসবো।
তো তখন আমরা এখানে এসে এক একটা অনুষ্ঠান হতো, মাঝখানে গ্যাপগুলিতে আমরা যে এটা সঞ্চালনও বলতে পারো, এভাবে এটা চলতো। এটা সঞ্চালনা প্লাস অ্যানাউন্সার, মানে সেই সময় তো সেই অ্যানাউন্সমেন্টই ছিল। হ্যাঁ, আর তখন আমরা ঠিক সঞ্চালক বলতাম না, তখন অ্যানাউন্সার। আর মাঝখানে যেমন তোমার সঙ্গে আমি কথা বলছি যে একটা অনুষ্ঠান শুরু হবে, তার সম্বন্ধে কিছু কথা, ওইভাবে পুরো যতক্ষণ অনুষ্ঠানটা চলতো ততক্ষণ আমরা স্টুডিওতে থাকতাম। সে ধরো 3টা থেকে রাত্র 8টা পর্যন্ত থাকতাম। ওই সময়টা আমি সাহায্য পেয়েছিলাম, আমার শাশুড়ি, আমার মা, ওরা আমার ছেলেদের দেখে রাখতো। তাহলে দেখা যায় দিদি, এই যে তুমি বললে যে শুরুতে তোমার এতগুলো বছর আগে নাচের জগতে যেতে তোমাকে কিন্তু তোমার মাই সাহায্য করেছে। মানে আমরা যদি দেখি একজন নারীকে সাহায্য করছে। আর এতগুলো বছর পরেও কিন্তু তুমি বলছো তোমার শাশুড়ি মায়ের কথা, তোমার মায়ের কথা আবারও। তাহলে দেখা যায় যে নারীরা যদি এগিয়ে আসতে চায় তাহলে সেই নেপথ্যে কিন্তু কখনো কখনো নারীদেরও একটা বিশাল ভূমিকা। হ্যাঁ, আবার কখনো দেখেছি ব্যতিক্রম মানে হয়, কিন্তু সংসারের সমস্ত কিছু কাজ করে, তোমার তো একটা ছেলে একটা মেয়েও রয়েছে, ছেলেও অনেক বড় হয়ে গেছে তোমার, যদিও তোমাকে দেখে এখনো বোঝা যায় না তোমার এত বড় ছেলে রয়েছে। আবার তো মনে পড়ে ছোটবেলা তোমাকে যেভাবে মানে দেখতাম, এখনো ঠিক সেভাবেই তেমনই রয়েছে। ওই ঠাকুরের ইচ্ছা যতটা পেরেছি, এই যে ভালো লাগা নিয়ে আছি, তো নাচটাকে নিয়ে আছি, ভালো লাগা নিয়ে আছি, তাই হয়তো মানে একই রকম ভাবে থাকতে পেরেছি। দিদি, তোমার তো প্রথম ছেলে, তারপর মেয়ে হয়েছে, তো একটা বিষয় আমাদের মধ্যে কাজ করে যে ছেলে যখন হয়ে গেছে তখন ছেলে তো হয়েই গেছে, তারপর আর কিছু ভাবার দরকার নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে, অনেকের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে না, কিন্তু যখন একটা মেয়ে হয় তখন কিন্তু অনেক সময় হয় একটা মেয়ে হয়েছে তাহলে একটা ছেলের দরকার। সেই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের সোসাইটিতে আছে। কিন্তু তোমার ক্ষেত্রে একটু উল্টো, বা তোমার মতো হয়তো বেশ অনেকজনই রয়েছে। কিন্তু কেন এই ভাবনাটা তোমার, মানে মেয়ের প্রতি ভালোবাসা না কি ছিল বিষয়টা তখন? নৃত্যশিল্পী তো একটা ইচ্ছে থাকে, ছেলেকে তো নাচ শেখাতে পারিনি, মানে ঠিক সেই অর্থে হতো, মানে সেরকম ভাবে কিছু ভাবিনি, হয়তো ঈশ্বরেরই ইচ্ছা। আর ঠাকুর মানে ঈশ্বরের ইচ্ছা বলতে গেলে আমার মেয়ে হয়তো ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে আমি বলবো। হ্যাঁ, তো তোমার মেয়ে তো ভীষণ ভালো নাচ করে। হ্যাঁ, তো ওর শুধু মানে ওর এতটাই নাচের প্রতি আগ্রহ, এটাই বোধহয় আমার সাধনা, আমার যে এত বছরের তপস্যা বলবো, আমি একটা সময় তপস্যাই করেছি। এই 25টা বছর ছিল আমার একটা বিশাল তপস্যা বলতে মানে নাচটাকে ধরে রাখা, ছেলেকে মেয়েকে বড় করার, পাশে শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু সামলে এই অনুষ্ঠান করা, ভীষণ মানে কি বলবো, মানে ভাবতেই ভীষণ মনে হয় কি করে কাটিয়ে এসছি। তো ওই তপস্যাটার ফল বোধহয় ভগবান আমাকে দিয়েছে। আমার এখন মেয়ে এতটাই মানে নাচের প্রতি ওর ইন্টারেস্ট, ও ভরতনাট্যমটা করেছে। এখন তোমাকে একটু আমি গৌরীয় নৃত্য সম্বন্ধে বলবো, যেহেতু ও করছে। দিদি, আমরা ছোট্ট করে একটু শুনবো, আমার অনেকগুলো প্রশ্ন রয়েছিল কিন্তু সময়টা অনেক পেরিয়ে এসেছে। তুমি এখন একটা খুব গুরুত্বপূর্ণ বললে যে এই সময় তুমি গৌরীয় নৃত্য নিয়ে কাজ করছো, একটু বলো একটু। দেখো, আমরা ভরতনাট্যম বললেই আমি তামিলনাড়ু বলি, আর কি যেন বলে অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, ওড়িশায় ওড়িশি, আর মণিপুর সব তোমার। কিন্তু দেখো বাংলা যারা তো সাংস্কৃতিকভাবে এতটা সমৃদ্ধ, পশ্চিম বাংলা, আমরাও তো বাঙালি, তো এখানে কিন্তু এই যে একটা বাংলার শাস্ত্রীয় নৃত্য, এটা সম্বন্ধে কোনো মানে কেউ জানেই না। 80% লোক জানে না যে বাংলারও একটা শাস্ত্রীয় নৃত্য আছে। আমিও জানতাম না। আমি যখন জানতে পারলাম তখনই আমার মধ্যে একটা যেন বাঙালি হিসেবে আমার একটা দায়বদ্ধতা এসে গেল যে আমার তো এটাকে নিয়ে একটু কাজ করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমি এখন যেই বয়সে এসে গেছি, আমি নতুন করে একটা নৃত্যশৈলী শুরু করা আমার পক্ষে একটু সমস্যাজনক হয়ে যাবে। অনেক মুভমেন্টস থাকে, টাফ মুভমেন্টস থাকে। তখন আমি আমার মেয়ের সাহায্য নিলাম, নিয়ে আমার ছাত্রছাত্রীরা আমাকে সাহায্য করছে। আমি নৃত্যশৈলীকে নিয়ে কাজ শুরু করেছি। আর বাংলার এখন প্রায় ওয়েস্ট বেঙ্গলে প্রায় 2000 নৃত্যশিল্পী গৌরীয় নৃত্য করছে, কিন্তু ত্রিপুরায় এখনও সেভাবে আমরা জানি, আমিও জানতাম না, এখন অনেকেই জানে না। তাই আমি বলছি, আমি অলরেডি পারফর্ম হয়েছে আমার সংস্কৃতি হাটে, আমার স্টুডেন্টরা পারফর্ম করেছে, আর এখন কাজ চলছে, একটু সময় লাগবে, হয়তো 3-4 বছর সময় ওরা তৈরি হয়ে যাবে আরও। তো এটা নিয়ে আমি এখন কাজ করছি। আমার মনে হয় সবার এটা সম্বন্ধে একটু জানা উচিত। হ্যাঁ, ভীষণ সুন্দর, এটা খুব ভালো। ডক্টর মহুয়া মুখোপাধ্যায় 80-র দশকে কিন্তু এটার পুনরুদ্ধার হয়েছে বলতে পারো, যেটা হারিয়ে গেছিল।
এটা একদম অনেক আগে হারিয়ে গেছিল, ডক্টর মহুয়া মুখোপাধ্যায় এটাকে পুনরুদ্ধার করেছেন, তারপর এটা আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন আর কি। বাহ, আরো যা বললাম যে অনেক কিছু আরো জানার ছিল, অনেক কিছু শোনার ছিল, অনেক গল্প, কিন্তু ওই যে সময়টা তো পেরিয়ে গেছে। দিদি, আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু ছোট্ট করে দুটো লাইন যেটা বলছিলাম, প্রিয়তম আসর দুটো লাইন। আচ্ছা, এর আগে আমি একটু জায়গায় বলছি, ধরো তুমি যে বলছি একটু জায়গায় আমি বলে দিচ্ছি, গান আর বাচিক দুটো, যে গান নাচ বাচ সবটাই একটা যে ওতপ্রোতভাবে জড়িত, এটা আগে একটু বলে নিই। ধরো আমি একটা ড্যান্স ড্রামা করাবো, ড্যান্স ড্রামা না, ধরো একটা নাচ করাবো, দে দোল 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 তোল পাল তোল। আমার মনে হলো এটার আগে আমার একটু কিছু কথা মানে অ্যাড করে দিলে ভালো হবে, তো নিজে নিজে একটু ছোট করে স্ক্রিপ্ট লিখলাম। ধরো আমি বললাম, মেয়েটা এসে বলছে, কি গো জালবো না হইয়া গেছে? ছেলেটা বলল, হইছে গো হইছে, এবার সমুদ্রে ভাইসা পড়তে হইব। বুকটা বড় ধুকপুক করে গো, সমুদ্রে কত বিপদ। ছেলেটা বলছে, বিপদেরে ডরাইলে হইব, অরে লগে লইয়াই চলতে হইব। চলো নাচ গান ভুললা, নাচে গানে মাইতা উঠি। বলেই গানটা শুরু হয়ে গেল তোমার, হে রে মারো জোর হে আল্লাহ। ওই যখন করবো তো এখন স্টুডিওতে যাবো, ওই একটু জায়গা আমি করলাম, একটু কাউকে নিয়ে নিলাম, মোবাইলে একটা রেকর্ডিং করে এটাকে রেডি করে ফেললাম। তো সব কিছু মানে জানলে, সব কিছু করলে এটা একটা খুব সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর যেটা তুমি বলছিলে, যেটা আমার খুব একটা ভালো লাগার জায়গা, যেটা নিয়ে আমি এখন কাজ করি না, তবু মানে ইচ্ছে করে বলতে, ওই জায়গাটা একটু বলছি লাস্টের ছোট্ট একটা, সবটা বলা সম্ভব হবে না, ঠিক আছে, সময়ের অভাব। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য আজ কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি, এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। পরের জন্য যুদ্ধ করেছো অনেক, এবার যুদ্ধ তোমার আমার নয়, শুধু তোমার জন্যে হোক। বাকি জীবনটা যে কষ্ট দুঃখ রয়ে গেছে সেগুলো তো রয়েই গেছে, সেগুলো ফেলে আসা স্মৃতি। এখন তুমি তোমার জন্য যুদ্ধ করো এবং জীবনে আরও অনেক অনেক কাজ করে যাও সমাজের জন্য, আমাদের জন্য। এই প্রত্যাশাই করছি আমাদের আজকের এই অঙ্গনার অঙ্গনে অনুষ্ঠানে বসে। তুমি অনেক ভালো থাকো দিদি, অনেক সুস্থ থাকো, নাচে নাচে তালে ছন্দে সুরে কবিতায় সব কিছু মিলিয়ে শাশ্বতী দেবদত্ত যেন আরও অনেক মানুষের মনে পৌঁছে যেতে পারে। অনেক নমস্কার দিদি, ধন্যবাদ তোমাকে, আবারও চাইবো পরবর্তীতে তোমাকে। নমস্কার বন্ধুরা, আমরা শেষ করব আমাদের আজকের এই অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।